সালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র আয়োজিত স্বাস্থ্য বিষয়ক লাইভ অনুষ্ঠান স্টুডিও ক্লিনিক দেখবার জন্যে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আমরা আমাদের এই অনুষ্ঠানে স্বাস্থ্য বিষয়ক নানান ধরনের সমস্যা নিয়ে আলোচনা করে থাকি এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি। এই ধারাবাহিকতায় আমরা আমাদের এবারের বিষয় নির্বাচন করেছি ডায়াবেটিস সমস্যা, প্রতিকার ও সমাধান। সুপ্রিয় দর্শক, ডায়াবেটিস সমস্যা, প্রতিকার ও সমাধান নিয়ে আজ কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার শেখ শিরিন আফরোজ, সহযোগী অধ্যাপক, মেরিন সিটি মেডিকেল কলেজ, চট্টগ্রাম। ডাক্তার শিরিন, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। তো আলোচনা শুরু করছি। বিশ্ব ডায়াবেটিক দিবস ছিল 14ই নভেম্বর এবং এই বছরের প্রতিপাদ্য বিষয় ছিল কর্মস্থলে ডায়াবেটিক সচেতনতা। এই বিষয় নিয়ে একটু আপনার কাছে জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে প্রথমে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞেস করার জন্য। আসলে এই কথাটা, এই প্রতিপাদ্য বিষয়টা কেন এসছে এটাই আগে আমাদের জানতে হবে, যে কেন কর্মস্থল এবং ডায়াবেটিস এবারের প্রতিপাদ্য বিষয় হয়ে দাঁড়ালো। প্রথমে আগে আমরা যদি বিশ্বের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে বিশ্বের 535 মিলিয়ন পিপল এখন কিন্তু ডায়াবেটিস রোগে আক্রান্ত আছে। তাহলে দেখেন এই আক্রান্তর সংখ্যা কিন্তু একটা বয়সের মধ্যে সীমাবদ্ধ ছিল, যে তাদের 20 থেকে 69 বছরের মধ্যে 535 মিলিয়ন পিপল ডায়াবেটিসে আক্রান্ত। কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা গেল যে যারা খুব কর্মক্ষম, সাধারণত আমরা ইয়াং জেনারেশনকে খুব কর্মক্ষম বা উদ্যমশীল মানুষ হিসেবে বিবেচনা করি, সেই ক্ষেত্রে দেখা গেল যে এই জনগোষ্ঠী যাদের 20 থেকে 45 বছর বয়স, তাদের মধ্যে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা খুব বেশি হারে বাড়ছে এবং দিনে দিনে বেড়েই চলেছে। এবং দেখেন যে কর্মস্থলে কিন্তু এই ধরনের মানুষগুলি বিশ্বের সমস্ত কাজ এবং কর্মস্থলে উৎপাদনশীল মানুষ হিসেবে আমরা বিবেচনা করে থাকি। সো যখনই দেখা গেল যে এই 20 থেকে 45 বয়সের ভিতরে ডায়াবেটিস রোগের সংখ্যাটা বাড়ছে, তখন এই কথাটা প্রতিপাদ্য বিষয় চলে আসলো 2025-এ, যে কর্মস্থল এবং ডায়াবেটিস। তার মানে হচ্ছে আমরা যদি কর্মস্থলে ডায়াবেটিসের এই আক্রান্ত রোগীদের যদি আমাদের সেই উদ্যমশীলতা নিয়ে আসতে পারি, যাদের ডায়াবেটিস আছে তাদের যদি কর্মস্থলে আমাদের ডায়াবেটিক পরিবেশটা তৈরি করতে পারি, যে তাদের যে ডায়াবেটিস আছে সেটা নিয়ে যে তারা একটু মানসিকভাবে যে দুর্বল হয়ে যাবে বা একটু নিজেকে ছোট মনে করবে, এই ব্যাপারটা যাতে না আসতে পারে এবং তারাও নর্মাল মানুষের মতন অ্যাক্টিভিটিটা বাড়াতে পারে এবং তাদের মনের মধ্যে কোনো সংকীর্ণতা না থাকে। কারণ ডায়াবেটিস রোগীদের অনেক সময় দেখা যায় যে তাদের ইনসুলিনটা নিতে হয়, অনেক সময় তারা একটু সব মানুষের সামনে ইনসুলিনটা দিতে একটু আনইজি ফিল করে। কারণ আমরা জানি যে কর্মক্ষম আমাদের অনেকের 5 থেকে 8 ঘন্টা আমাদের যে কোনো কাজে কর্মক্ষেত্রে থাকতে হয়। তো সেক্ষেত্রে অনেক সময় 2 বার অথবা 1 বার ইনসুলিন নিতেই হয়, কিংবা ডায়াবেটিসের একটা ওষুধ খাচ্ছে, কিংবা সেই ওষুধ খাওয়ার পরে যে কি কি খাবার খাবে, কারণ প্রত্যেকটা দেখবেন যে কোনো অফিসে বলেন একটা কিন্তু ক্যান্টিন থাকে, তো তাদের উপযোগী একটু খাবার তৈরি করা, তো তাদেরকে উৎসাহ দেয়া। কিংবা আমরা যদি কর্মক্ষেত্রে এরকম রাখি যে ওনার ডায়াবেটিস আছে, উনি এই পর্যন্ত কাজ করার পর কিছুক্ষণ উনি হেঁটে আসবে, এক্সারসাইজ করে আসবে। এই যে এই উদ্যমী ভাবটা আনা এবং মানুষের মধ্যে ডায়াবেটিস হওয়ার পরেও যে আপনি একদম নর্মাল মানুষের মতন কাজ করতে পারছেন এবং বডিটা ঠিক রাখতে পারছেন, এটার জন্যই আসলে এই যে কথা প্রতিবদ্ধ বিষয়টা আসছে, যে কর্মক্ষেত্র এবং ডায়াবেটিস, এবং কর্মক্ষেত্রে আমরা যাতে ডায়াবেটিসের পরিবেশ তৈরি করতে পারি ডায়াবেটিসের জন্য। জি, আমি একটু বৈশ্বিক পরিস্থিতি সম্পর্কে একটু জানতে চাইছি। বর্তমান বিশ্বে ডায়াবেটিসের হার কি রকম? আমরা জানি যে পাশ্চাত্য সহ এশিয়া এবং প্রত্যেকটি দেশেই ডায়াবেটিসের রোগী রয়েছে। এছাড়াও বাংলাদেশের পরিস্থিতিটা কি, এটা যদি একটু আমাদেরকে জানাতেন। আচ্ছা, 2025-এর একটা জরিপে দেখা গেছে যে ডায়াবেটিস রোগীর সংখ্যা 13 এটা আইডিএফ, ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন হচ্ছে 13.9%। এবং বাংলাদেশে কিন্তু বাংলাদেশে ডায়াবেটিসের প্রাদুর্ভাব, যেটা প্রিভ্যালেন্স হচ্ছে 13.2%। এটা কিন্তু ওই জনগোষ্ঠীর মধ্যে 20 থেকে 79 ইয়ার্সের এইজের মানুষের মধ্যে এই জরিপটা দেখা গেছে। তো এবং তারপরে যখন এতটা বেড়েছে, যখন যেমন 2000 আমরা যদি একটু ব্যাক করি, যে 2019-এর একটা জরিপ ছিল, ওখানে কিন্তু দেখিয়েছে ডায়াবেটিসের সংখ্যা ছিল আপনার 9.2%। আপনি দেখেন 5 বছরে কতটা এগিয়েছে। এবং তারপরে জরিপে দেখা গেল যে 2050-এ যে এটা জাস্ট ডাবল হয়ে যাবে। তো কত দ্রুত গতিতে ডায়াবেটিস বাড়ছে এটা আমরা দেখতে পাই। ডায়াবেটিসের মধ্যে আর একটা আমরা বলি আপনাকে, যেটা হচ্ছে
মানে প্রতি 2 জনের 1 জন কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি জানেই না যে তার ডায়াবেটিস। মানে এটা একটা খুবই ভয়ঙ্কর ব্যাপার। তো এটা একটা বাংলাদেশের জরিপে লাস্ট দেখা গিয়েছে যে 62% পিপল আছে যাদের আসলে প্রি ডায়াবেটিক রেঞ্জে আসলে আছে। 62%, দেখেন আমাদের জনগোষ্ঠীর 62% যদি ধরি, কেন এত পেশেন্ট প্রি ডায়াবেটিক রেঞ্জ? আই মিন আপনার ডায়াবেটিস যে ব্লাড সুগার লেভেলটা এখন আপনার ডায়াবেটিস রেঞ্জে যায় নাই, বাট নর্মাল লেভেল থেকে উপরে। এইখান থেকেই শুরু হবে আপনার যাত্রা। কি যাত্রা? আপনার লাইফস্টাইল চেঞ্জের যাত্রা। যদি না করেন তাহলে এই পেশেন্টগুলো, এই 62% পিপলগুলি আস্তে আস্তে চলে যাচ্ছে ডায়াবেটিস। তাহলে কি হারে স্পিডে ডায়াবেটিস রোগী বাড়ছে, এটা হচ্ছে জি বাংলাদেশের এখনকার জরিপ আর কি। জি আমি আসলে দর্শকদের খুব বোঝার সুবিধার জন্য একটু আপনার কাছে জানতে চাইবো যে ডায়াবেটিস রোগটি আসলে কি এবং এটি কি কারণে বিপজ্জনক। আপনি যদি খুব সহজ ভাষায় দর্শকদের বোঝার জন্য যদি বলতেন। হ্যাঁ, অবশ্যই। অবশ্যই সেটা প্রথমে বলি যে ডায়াবেটিস আসলে কেন হয়, এটা কি জিনিসটা কি? আসলে আমাদের শরীরে যখন আমাদের রক্তে যখন চিনির মাত্রা বেড়ে যায়, তখনই আমরা এটাকে বলি ডায়াবেটিস রোগী। এখন অনেক যুগ আগে কি থাকতো যে বয়স্ক মহিলা বা পুরুষ, আমরা ভাবতাম যে বয়স হয়ে গেছে, বেশি বেশি বাথরুমে যেতে হচ্ছে বা বেশি বেশি প্রস্রাব করছে, হ্যাঁ, আমরা ভাবতাম বয়সের জন্য। আসলে কিন্তু তারাও ডায়াবেটিক রোগী ছিলেন। তাহলে একটা আমরা লক্ষণ পেলাম, অতিরিক্ত প্রস্রাব হয়, মানে শরীরে যদি চিনির মাত্রা বেড়ে যায় তাহলে তাদের অতিরিক্ত প্রস্রাব হয়। এবং এটির তো আরেকটি নামও আছে, বহুমূত্র রোগ। বহুমূত্র রোগ, রাইট, হ্যাঁ, এটা বাংলার একটা নাম আছে, বহুমূত্র রোগ। তো অতিরিক্ত প্রস্রাবে দেখেন এটা কিন্তু একটা ডায়াবেটিসের লক্ষণ, 1 নম্বর গেল। এখন এই লক্ষণটা এই চিনির মাত্রা বেড়েই যাচ্ছে বা কেন শরীরে, যদি বলেন যে তাহলে একজন রোগীর হঠাৎ করে একটা মানুষের চিনির মাত্রা কেন যাচ্ছে বেড়ে? এখন ডায়াবেটিস, এটা যদি আমি একটু ব্যাকে যাই যে ডায়াবেটিস আসলে কত ধরনের আছে, কিভাবে শরীরে চিনির মাত্রাটা বেড়ে যায়। ডায়াবেটিস সাধারণত, হ্যাঁ, আরো অনেক প্রকার আছে, তো আমি 2টা ডায়াবেটিস নিয়ে বলবো এখন, যেটা হচ্ছে টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 সাধারণত আমরা বলি যে একটু ছোট বাচ্চাদের, যাতে বয়স 25-এর নিচে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে টাইপ 1টা হয়। এখন টাইপ 1 ডিজিজটা কেন হয় বা ডায়াবেটিসটা কেন হয়? কারণ হচ্ছে বডিতে তার নিজস্ব গতিতে কিছু অ্যান্টিবডি তৈরি হয়। কার এগেনস্টে? আমাদের শরীরে একটা অঙ্গ আছে যার নাম হচ্ছে অগ্ন্যাশয়, প্যানক্রিয়াস। সেখান থেকে আসলে ইনসুলিন নামক একটা হরমোন তৈরি হয়। এই হরমোনটাই কিন্তু আমাদের শরীরে যে গ্লুকোজ তো আমাদের লাগবেই, কারণ আমাদের সমস্ত শরীরের এনার্জি তৈরি করে হচ্ছে গ্লুকোজ ছাড়া কিন্তু, কার্বোহাইড্রেট ছাড়া কিন্তু আমরা বাঁচবো না। একজন ডায়াবেটিস রোগীকে আমি কিন্তু বলতে পারবো না আপনার শরীরে চিনি মাত্রা বেশি, আপনি কার্বোহাইড্রেট একদম খাবেন না, সেটা কিন্তু করা যাবে না। কারণ প্রতিটা সেলের কাজের এনার্জি তৈরি করতে, আমাদের শরীরের এনার্জি করতে গ্লুকোজ লাগবে। কিন্তু যখন অতিমাত্রায় বেড়ে যাবে তখন সেটা খারাপ হিসাবে, টক্সিক হিসাবে শরীরে দেখা দিবে, যেটা ডায়াবেটিস রোগীদের হয়। তো টাইপ 1-এর পেশেন্টকে যেটা হয় যে এই যে ইনসুলিনের এগেনস্টে বা অন্য আরো কিছু যে ইনসুলিন তৈরি করছে, সেটার এগেনস্টে একটা অ্যান্টিবডি শরীরের ভিতরে একটা তৈরি হয়, যেই অ্যান্টিবডিটা শরীরে ইনসুলিন তৈরি করতে দেয় না। সো টাইপ 1-এ যেটা হয় যে একেবারেই ইনসুলিন থাকে না শরীরে, ঠিক আছে? এই জন্য যেহেতু ইনসুলিন থাকে না, সো ব্লাড সুগার বাড়তে থাকে, এবং তাদের শরীরে যে ইনসুলিন যেহেতু নাই, তৈরি করার কোনো ওয়ে নাই, সো সেই ক্ষেত্রে তাদেরকে ইনসুলিন বাইরে থেকে দিতে হয়। এই জন্য টাইপ 1-কে বলি আমরা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস, মানে টাইপ 1 ডায়াবেটিস হলে তাদেরকে ইনসুলিন দিয়েই তাদের বেঁচে থাকতে হবে। আর টাইপ 2 যাদেরকে বলি যে আমরা একটু বয়সকালে টাইপ 2 ডায়াবেটিস হয়, কিন্তু এখন কিন্তু আর এই সময় কিন্তু এখন আর ওই বয়স হয়ে গেলে যে টাইপ 2 ডায়াবেটিস হবে সেটা কিন্তু হয় না। এখন টাইপ 2 ডায়াবেটিসটা তাহলে কেন হয়? টাইপ 2 ডায়াবেটিস 1 নম্বর হতে পারে যে তার বংশগত কারণে, যে ফ্যামিলিতে কারো ডায়াবেটিস ছিল, সে হয়তো ওই জিনটা বহন করে নিয়ে আসছে তার শরীরে, সেই জন্য তার ইনসুলিনের উৎপাদন কিছুটা কম। এই গেলে একটা বংশগত জিনের কারণে। 2 নম্বর কারণ হচ্ছে তার ওজন বৃদ্ধি পেয়ে যাচ্ছে, উনি বেশি বেশি খেয়ে ওবেসিটি করছে। এই যে ফ্যাট, শরীরে ফ্যাট বেশি বাড়াতে কি হয়, যে আমাদের শরীরে যত পর্যন্ত ইনসুলিন আছে, সেটা এই ফ্যাটের ভিতরে ইনসুলিনটা পর্যাপ্ত না, গ্লুকোজটা সমস্ত সেলের ভিতর তৈরি, তাহলে ইনসুলিন পর্যাপ্ত না। আরেকটা আছে ইনসুলিন কাজই করছে কম, মানে রেজিস্ট্যান্ট, মানে প্রতিটা সেলে যে সে গ্লুকোজগুলি ঢুকিয়ে দিবে, সেই কাজটা সে করতে পারছে না। তাহলে দেখেন যে টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে যে ইনসুলিন হয়তো তার শরীরে কিছুটা কম তৈরি হচ্ছে, যেটা বংশক্রমে সে পেয়েছে। আরেকটা হচ্ছে ইনসুলিন ঠিক মতন কাজ করছে না। হ্যাঁ, 2টা কারণে
ডায়াবেটিস রোগ টাইপ 2 ডায়াবেটিসের পেশেন্টকে হতে পারে। এখন আরেকটা কথা আপনাকে বলে রাখি যে আমাদের আগে যেটা ধারণা ছিল যে একটু বয়স হয়ে গেলে টাইপ 2 ডায়াবেটিসটা হয়, আসলে কিন্তু তা না। এই জন্যই এবারে প্রতিপাদ্য বিষয় যে কর্মস্থল এবং ডায়াবেটিস। কর্মস্থল কেন? কারণ ইয়াং জেনারেশন ফোকাস করার জন্য ওই 22 আপনার 20 থেকে 45 বছরের জনসংখ্যার মধ্যে এদের ক্ষেত্রে দেখা যায় ইদানিং ইয়াং জেনারেশনের মধ্যে এই টাইপ 2 টাইপের ডায়াবেটিস বেশি বেড়ে যাচ্ছে। তার কারণ 1 নম্বর কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল। আমরা এবং দেখা যায় যে গ্রাম থেকে শহরের ডায়াবেটিস রোগটা বেশি হয়ে থাকে। তার কারণ আমাদের লাইফস্টাইল, আমরা সিডেন্টারি লাইফস্টাইল লিড করি, মানে আমরা বেশি শুয়ে বসে থাকি, লেজার টাইমটা আমরা বেশি, মানে কিছু ধরেন আমরা কাজ করে এসে সারাদিন অফিস থেকে ঘুরে এসে মানে যে এখন তো রিল্যাক্স করে থাকবো, বসে টিভি দেখবো বা বই পড়বো বা কিছু করবো, কিন্তু এক্সারসাইজ কখনো আমরা করি না, মানে ওয়ার্কআউটটা করি না, এনার্জিটা কখনো লস করি না। এবং এটা বাচ্চা মানে ছেলে মেয়েদের মধ্যে আরও বেশি হচ্ছে 20 থেকে এই 20-এর পরে যারা, কারণ কি তারা ফাস্ট ফুডের উপর ঢুকছে বেশি, তা ওজনটা বেশি বৃদ্ধি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর আরেকটা জিনিস আমি বলবো যে স্কুল কলেজগুলি আমাদের যেভাবে তৈরি হয় মাঠ ছাড়া, একটা সময় ছিল, আমি জানি না আপনাদের সময় নিশ্চিত ছিল যে একটা স্কুল ছিল, মাঠ ছিল, আমরা মাঠে খেলতাম এবং স্কুলে একটা খেলার পিরিয়ডও থাকতো যে খেলতে হবে, মাঠে দৌড়াদৌড়ি করতে হবে। সেটা কিন্তু এখন আর পাওয়া যাচ্ছে না। তো সবাই আমরা ছোট থেকে বড় সবাই একটা সিডেন্টারি লাইফস্টাইল, একটা শুয়ে বসে থাকার প্রবণতা চলে আসছে, যার জন্য আমাদের ওজনটা বৃদ্ধি হচ্ছে, ওই ইনসুলিন রেজিস্ট্যান্ট ডায়াবেটিসটা এর জন্য বেশি হয়ে যাচ্ছে। জি, আপনি তো যদিও দু একটি বলেছেন, তারপর আমি একটু বিশদভাবে জানতে চাইবো যে ডায়াবেটিসের জন্য রিস্ক ফ্যাক্টর বা ঝুঁকিপূর্ণ কারণগুলো কি কি? আচ্ছা, ঝুঁকিপূর্ণ কারণের মধ্যে একটা হচ্ছে, প্রথমটা আমরা যদি দুইটা ভাগে ভাগ করি যে একটা মডিফাইবল একটা আনমডিফাইবল, মানে হচ্ছে আমরা কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেগুলো আমরা চেঞ্জ করতে পারি, হ্যাঁ, আর কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেগুলো চেঞ্জ করতে পারি না। যেমন এইজ, আমরা বলি সাধারণত আমাদের গাইডলাইনে যেটা বলে সেটা বলে যে 40-এর পরে যে কোনো মানুষের ডায়াবেটিস যে কোনো কারণে হতে পারে, অনেকগুলো রিস্ক ফ্যাক্টর যদি তার সাথে থাকে, তাহলে বয়সটা তো আর আমরা চেঞ্জ করতে পারছি না। হ্যাঁ, আরেকটা হচ্ছে আমরা চেঞ্জ করতে যেটা পারি সেটার মধ্যে আসতেছে কি, সেটা হচ্ছে ওজন বৃদ্ধি, হ্যাঁ, স্মোকার, হ্যাঁ, হাইপার টেনশন, মানে কোলেস্টেরল যদি বেশি থাকে, ঠিক আছে, কিংবা তার ফ্যামিলি হিস্ট্রি যদি পজিটিভ থাকে, হ্যাঁ, ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ, এটা আবার নন মডিফাইবল, মানে এটা তো আমি চেঞ্জ করতে পারবো না, যে সে যদি সেই জিন বহন করে নিয়ে আসে, সে ওজন বৃদ্ধি হোক আর না হোক তার একসময় ডায়াবেটিস হবে, সে যদি লাইফস্টাইলটা এখন থেকে কন্ট্রোল না করে। সো এই যে এই কয়েকটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে ফোকাস করে আসলে আমরা বলি যে এরা রিস্কি, এরা বাকি যারা আছেন তারা রিস্ক একটু কম থাকে। জি, ডায়াবেটিস হওয়ার ক্ষেত্রে মানে বংশগত জিনের যে প্রভাব আপনি বললেন, এটি আসলে মানে কতটুকু, মানে এই জিনের প্রভাবটা আসলে কতটুকু থাকে? আচ্ছা, এটা একটা ব্যাপার যে ডায়াবেটিস রোগটা আসলে দুই ধরনের জিনে, যেমন ধরেন পলিজেনিক, এটা সাধারণত পলিজেনিক, পলিজেনিক মিনস অনেকগুলি জিন ইনভলভ থাকে, হ্যাঁ, আর আরেকটা ডায়াবেটিস হয় যেটা আমরা মোডি বলি ম্যাচুরিটি অনসেট অফ ইয়াংদের যে ডায়াবেটিসটা হচ্ছে, এটা আবার মোনোজেনিক, মানে একটা মাত্র ছোট্ট একটা জিনের মিউটেশনের কারণে এটা হচ্ছে। হ্যাঁ, এখন এটা যদি আপনি পার্সেন্টেজ হিসাব করেন, যে অনেক সময় দেখা গেছে যে যে আমরা অনেক ধরনের জেনেটিক ডিজিজ যেটা জানি যে অটোজোমাল ডমিনেন্ট বা অটোজোমাল রিসিসিভ, এইটা কিন্তু অটোজোমাল ডমিনেন্ট কিংবা রিসিসিভ না, যে বাবার আছে তারপরের সব জেনারেশনের হবেই, এরকম কিন্তু কিছু নাই। এই জন্য এটার জরিপটা ওভাবে আসে নাই যে এক ফ্যামিলির বাবা মার থাকলে যে মানে পরবর্তী জেনারেশনে 100% হচ্ছে, তা কিন্তু না। তবে একটা ইয়েতে দেখা গেছে যে যারা টুইন ধরেন বাবা মার আছে, হ্যাঁ, এবং টুইন বেবির ক্ষেত্রে এবং জেনেটিকের ক্ষেত্রে, যে টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে যেরকম পজিটিভ আছে, যে জেনেটিক তারা যদি বহন করে বাবা মার যদি থাকে, সেই ক্ষেত্রে বাবার যদি ডায়াবেটিস থাকে তাহলে টাইপ 1-এর কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে 10%, এবং মায়ের যদি থাকে তাহলে দেখা যায় যে ছেলে মেয়ের হওয়ার সম্ভাবনা থাকে 4 to 5%। আর টাইপ 2-র ক্ষেত্রে এইটার একটা বলা হচ্ছে যে টুইন বেবির ক্ষেত্রে যদি ডাইজাইগোটিক কিংবা মোনোজাইগোটিক হয় তাহলে 100% কনকর্ডেন্স আছে আর কি। আর যদি ফ্যামিলি হিসাব করে বলি আমরা, তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে ওই পার্সেন্টেজটা এখনো কেউ বলতে পারবে না, কারণ এটা যেহেতু অটোসোমাল ডমিনেন্ট কিংবা রিসিসিভ না, যে আমি বলে দিতে পারবো যে আপনাদের দুজনের হয়েছে বলে আপনার পরবর্তী প্রজন্মের বা আপনার 5টা বাচ্চা আছে যে আপনার 5টা বাচ্চারই ডায়াবেটিস হবে, এরকম কিন্তু কোনো, যে জিন বহন করবে তারই এরকম হবে। জি, ডায়াবেটিসের লক্ষণগুলো সম্পর্কে একটু জানতে চাইছি। কি কি প্রাথমিক লক্ষণগুলো দেখে
একজন দর্শক বা একজন রোগী বুঝবেন যে ডায়াবেটিস হয়েছে? তবে আমি এই প্রশ্নের উত্তরের আগে একজন দর্শক সম্ভবত যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। জি, আমার বয়স হচ্ছে 28 বছর। জি। আমার একটা সমস্যা দেখা দিচ্ছে, এটাই যে একটু শীত শীত ভাব, তখন হচ্ছে রাতের বেলা প্রস্রাবের চাপ থাকে বেশি, ঘন মানে ঘন প্রস্রাব প্রস্রাব করার হয়। সময় শীত ভাব হয়? হ্যাঁ, রাতের বেলা, শুধু দিনে না, রাত। রাতে হয়। হ্যাঁ। আর আচ্ছা। হচ্ছে ক্ষুধা লাগলে মানে কেমন জানি গা হাত কাঁপে, জি। কাঁপতে ক্ষুধা বেশি লাগলে একটু এরকম হয়। জি, আপনি এখন কি আমি আপনার এই check করাবো সমস্যা, নাকি এটা অন্য কোনো কারণে হয়? আচ্ছা, আপনি কি আপনার এই সমস্যার জন্য মানে ডায়াবেটিস হয়েছে কিনা এটা জানতে চাচ্ছেন, এই তো? জি 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 জি। আচ্ছা, ঠিক আছে, আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে, পরামর্শ শুনুন। ভদ্রলোক যিনি প্রশ্ন করেছেন, উনার 28 বছর বয়স এবং উনার রাতে একটু প্রস্রাবের একটু হয়তো বেগটা বেগটা বেশি। বেশি থাকে। জি, প্রস্রাবের বেগটা বেশি থাকছে এবং ওই ক্ষুধা মন্দা আছে। এখন উনি সন্দেহ করছেন যে উনার ডায়াবেটিস আছে কিনা। তাহলে উনার ডায়াবেটিস নিশ্চিতকরণের জন্য কি কি করণীয়? আচ্ছা, এক্ষেত্রে উনাকে আমি বলে রাখি, উনি কিন্তু একটা কথা বলেছেন যে রাতে প্রস্রাবটা বেশি আসে এবং ওই সময়টা শীত শীত অনুভব হয়। এটা কিন্তু তাহলে চিন্তা করতে হবে উনার ইউটিআই, প্রস্রাবে ইনফেকশন আছে কিনা সেটা জি। দেখতে হবে, সেটার কারণ হতে পারে। আর রাতে প্রস্রাবটা বেশি আছে, আসলে ডায়াবেটিস রোগীদের যেটা হবে, যদি ডায়াবেটিস গ্লুকোজ মাত্রা বেশি থাকে কিন্তু সারাদিনই তার প্রস্রাবের বেগটা বেশি থাকবে এবং রাত্রে একটু বেশি হবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু সারাদিনও থাকবে। এখন সারাদিনে যে একদম প্রস্রাবের বেগ থাকবে না তা কিন্তু না, বা কম থাকবে, রাতে বেশি, তার মানে রাতে উনি বেশি পানি খাচ্ছে। এরকম কিন্তু অনেক মানুষই আছে যে আমরা সন্ধ্যার পরে সারাদিন একটু কাজে থাকি বলে পানি কম খাই, সন্ধ্যার দিকে যে একটু পানি বেশি খাই বাসায় বসে, দেখা যায় রাত্রে তখন বেগটা বেশি হয়। ওনার সাথে শীত শীত ভাব লাগাটা অবশ্যই এইটা ইনফেকশন আছে কিনা দেখতে হবে। 1 2 নম্বর বলেছে যে উনি ক্ষুধা লাগলে গা হাত পা কাঁপে। হ্যাঁ, এখন ক্ষুধা লাগলে কাঁপে, এটা কিন্তু ডায়াবেটিসের লক্ষণ না। ডায়াবেটিসের লক্ষণ হচ্ছে বেশি বেশি ক্ষুধা লাগা এবং বেশি বেশি খাবে, মানে যত পর্যন্ত খাবে কিন্তু তারপরেও ওনার ওজনটা বৃদ্ধি না হয়ে ধীরে ধীরে ওজনটা কমে যাবে। হ্যাঁ, তারপরেও আমি ওনাকে বলবো যে ডায়াবেটিস পরীক্ষা করতে অবশ্যই, যেহেতু 28 বছর বয়স এবং আমি ওনার ফ্যামিলি হিস্ট্রি জানি না, যদি ওনার ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে তাহলে অবশ্যই ওনাকে ডায়াবেটিস পরীক্ষা করতে হবে। সেক্ষেত্রে ওনার যেহেতু কখনোই যদি ডায়াবেটিস কোনোদিনও পরীক্ষা না করে থাকে, তাহলে উনি র্যান্ডম ব্লাড সুগার বলে আমরা যেটা বলি, যে আরবিএস। আরবিএস, মানে সেটা সারাদিনের যে কোনো সময় উনি যে একটা ল্যাবে টেস্ট করতে পারে। সাথে আমি একটা বলবো যে তাকে তার ইউরিনারি টেস্টটা করতে, যে এই দুইটা ইউরিনারি করলে আমরা দুইটা জিনিস দেখতে পাবো, ওনার যদি প্রস্রাবে ইনফেকশন থাকে সেটাও বের হবে, অথবা প্রস্রাব দিয়ে যদি গ্লুকোজ যায় ডায়াবেটিস হলে সেটাও বের হয়ে যাবে। জি, ধন্যবাদ। আপনার কাছে ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণগুলো জানতে চেয়েছিলাম। আচ্ছা, প্রাথমিক লক্ষণের মধ্যে প্রথমেই আগে আসলে টাইপ 2, যদি আমি শুধু টাইপ 2টাকে ফোকাস করি এখন, কারণ টাইপ 1 এর বলতে গেলে অনেকটা সময় নিয়ে বলতে হবে, এবং টাইপ 1টা আসলে আমাদের মানে দেশে বা ওয়ার্ল্ডেই আপনার পার্সেন্টেজটা খুব কম, যেহেতু আমি এটা ফোকাস না করে টাইপ 2 দিকে ফোকাসে যাচ্ছি। এখন টাইপ 2 ক্ষেত্রে আমরা বলেছি যে ইয়াং জেনারেশনের 20-এর পর থেকে ধরে নেই যে টাইপ 2টা বেশি হচ্ছে। এখন টাইপ 2 ক্ষেত্রে প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে ঘন ঘন পানি পিপাসা লাগবে, গলা শুকিয়ে যাবে। দেখা যাবে যে যেই মানুষ উনি 2 লিটার পানি খাওয়ার পরে তেমন কোনো পানি পিপাসা লাগতো না, তার হয়তো দিনে 3-4 লিটার পানি খাচ্ছে কিন্তু তারপরে প্রচণ্ড গলা শুকিয়ে যাচ্ছে। পানি খাচ্ছে আবার ইউরিনেশনে বেশি হচ্ছে। হ্যাঁ, এবং এই দুইটার মাঝখানে যেটা হবে সেটা হচ্ছে তার হঠাৎ করে মনে হবে যে ইদানিং ক্ষুধাটাও যেন একটু বেশি বেড়ে গেছে, যে একটু পরপর ক্ষুধা লাগছে, মানে একটু পরপর খাচ্ছে ঠিকই কিন্তু মনে হচ্ছে না পেটটা ভরছে না, আবার একটু খাওয়া দরকার। এই যে ক্ষুধা লাগাটা হচ্ছে, এবং উইদিন 6 মাসের মধ্যে সে একটু খেয়াল করবে যে যত পরিমাণ খাচ্ছে তত পরিমাণ তার ওজনটা বাড়ছে না, তার উল্টা দেখা যাচ্ছে ওজনটা কমে যাচ্ছে। এই 6 মাসের মধ্যে উনি এই ধরনের যদি লক্ষণ দেখে তাহলে ওনার মাথায় স্ট্রাইক করা উচিত যে আমার ডায়াবেটিসটা টেস্ট করা উচিত। আর যদি তার বাসায় যদি পজিটিভ থাকে কেউ, বাবা মা এবং নিকটাত্মীয়, বাবা মা, আমরা যে খুব কাছের আত্মীয়ের যদি কথা বলি, বাবা মা, এদিকে মায়ের পক্ষের মামা খালা নানা নানি, এখানে যদি আমরা ধরি যে চাচা চাচা বা ফুপু দাদা দাদি, এই কয়েকজনের মধ্যে যদি ডায়াবেটিসের থেকে থাকে হিস্ট্রি, তাহলে আমরা বলবো তাকে খুব দ্রুত ল্যাবে যেয়ে টেস্ট করতে। জি, এছাড়াও ডায়াবেটিসের অন্যান্য আর কি কি লক্ষণগুলো রয়েছে? অনেকের সাধারণত এগুলো ছাড়াও অনেক অনেক রকমের উপসর্গ দেখা দেয়, বিশেষ করে টাইপ 1 এর ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রেও। সেই লক্ষণগুলো যদি আমাদেরকে একটু বলতেন। আচ্ছা, এছাড়া এটা তো আমি যেটা বলেছি সেটা হচ্ছে টিপিক্যাল।
হ্যাঁ, এছাড়া কি থাকবে? অবশ্যই ভীষণ দুর্বল লাগবে। যেহেতু ডায়াবেটিসটা কি দেখেন, ডায়াবেটিস আমি বলেছি যে প্রথমত সে খেতে থাকবে বেশি, বাট তার ওজনটা কমে যাবে। তার মানে কি, তার বডিতে প্রচন্ড পরিমাণে ক্যাটাবলিজম হচ্ছে, সে যা খাচ্ছে সেটা সে ধরে রাখতে পারছে না, ঠিক আছে? তার বডিতে যেই গ্লুকোজ পরিমাণ তৈরি হচ্ছে সেটা আসলে কি, যেহেতু ইনসুলিন বডিতে কম কাজ করছে বা কম তৈরি হচ্ছে, সেটা আসলে আমাদের এনার্জি তৈরিতে সাহায্য করতে পারছে না, এনার্জিটা লস হচ্ছে। তার মানে সে ভীষণভাবে উইক ফিল করবে, এক। দুই নম্বর কথা হচ্ছে যে যে কোনো ইনফেকশন তার শরীরে খুব দ্রুত ছড়াবে। যেমন ধরেন ভাইরাল ফিভার হলো, হয়তো ভাইরাল ফিভার হলো, তার সাথে বাসার অনেকেই ভাইরাল ফিভার হয়েছে, সবাই ইমপ্রুভ করে গেছে, সে হচ্ছে না, সে দেখা গেছে ভাইরাল ফিভার থেকে তার নিউমোনিয়া হয়ে যাচ্ছে, যে আরো বেশি কমপ্লিকেশনের দিকে যাচ্ছে। সো যে কোনো একটা ইনফেকশন থাকলে সেটা আরো, কিংবা পায়ে একটা ছোট একটা অ্যাবসেস বা ফোড়া আমরা যেটা বলি হয়েছে, তার ফোড়াটা ঠিক হচ্ছে না, পায়ে একটু কেটে গেছে, সেটা মানে হিল হচ্ছে না। যে 2 দিন আগে ধরেন আমরা মহিলারা অনেক সময় কাটাকুটি করতে যে হাত কেটে যায়, তাই না? হাত কেটে গেলে অনেক সময় আমরা বাসায় যে ঘরোয়া পদ্ধতিতে একটু চাপ দিয়ে ধরি কিছুক্ষণ, বা একটু সাবলেন ক্রিম লাগাই, এটাতে আমরা অনেকে ভালো হয়ে যাই, কিংবা কাপড় দিয়ে বেঁধে রেখে ভালো হয়ে যায়। কিন্তু কিন্তু ডায়াবেটিস সে যদি না জানে, দেখা যাবে যে ওখান থেকে ইনফেকশন হয়ে গেছে। হ্যাঁ, যে এই লক্ষণগুলি তাকে বুঝাবে যে কেন আমার ছোট একটা কাটা থেকে কেন ইনফেকশন হিল হচ্ছে না, তার মানে আমার অন্য কোনো লক্ষণ, যেটা পানি পিপাসা বা আপনার ক্ষুধামন্দ বা এই ধরনের লক্ষণগুলি ছাড়াও আমরা এই ফোকাসটার দিকে যেতে পারি। জি, অনেকেই বলে থাকেন যে আমি মিষ্টি খাই না, তাহলে আমার ডায়াবেটিস হবে না। অনেকেই এই ধারণাটা পোষণ করেন। এটা আসলে কতটুকু সত্য? এটা আসলে টোটালি একদম রং আইডিয়া। কারণ এরকম অনেক জায়গায় আছে মানুষজন যে অনেকে প্রচুর মিষ্টি খায়, তাদের ডায়াবেটিস হয় না। এরকম অনেক পেশেন্টরাই আমার কাছে আসে যে আমি তো ম্যাডাম অনেক আগে থেকে মিষ্টি খান। অনেকে আবার ওজন কমানোর জন্য প্রথম থেকে কিন্তু মিষ্টি একটু কম খায় বা অ্যাভয়েড করে। আবার অনেকে আছে অনেক ওজন বেশি, সে প্রচুর মিষ্টি খায়, তার ডায়াবেটিস হয় না। হ্যাঁ, এখন সেটা ডিপেন্ড করে, তার যে হবে না তা না, হতে পারে। তবে গ্লুকোজ অতিরিক্ত খাওয়ার জন্য আপনার ডায়াবেটিস হবে তা না। তবে হ্যাঁ, এটা আমি কি বলেছি যে এর আগে, যে শরীরে গ্লুকোজের মাত্রা আপনার যত বাড়াবেন, আপনার তত শরীরে কি ইনসুলিন বাড়তে থাকবে, তাই না? গ্লুকোজ বাড়লে ইনসুলিন বাড়বে, ইনসুলিন তৈরি হবে। তো আপনি যত শরীরে গ্লুকোজ ঢুকাবেন, হ্যাঁ, ইনসুলিন তত তৈরি হওয়ার চেষ্টা করবে। এক সময় তো ইনসুলিন তৈরি হওয়া ফ্যাটিক হয়ে যাবে, সে বলবে আমি আর পারছি না, তুমি যত গ্লুকোজ খাচ্ছ আমি আর পারছি না। তো ইনসুলিন তৈরি হওয়া তখন কমিয়ে দিবে। তো সেই ক্ষেত্রে আপনার যদি এক্সেস অ্যামাউন্ট গ্লুকোজ খান, সেই ক্ষেত্রে একটা সম্ভাবনা থাকে ইনসুলিন মানে তৈরিটা কম হওয়ার, কিংবা ইনসুলিন আপনার যদি ওজন বেড়ে যায় এরকম, আপনি গ্লুকোজ বেশি খাবেন, আপনার ওজন বাড়বে, আপনার ফ্যাট টিস্যুতে যে ইনসুলিন ঠিক মতন কাজ করবে না, রেজিস্ট্যান্ট গ্রো করবে, সেই হিসাবে ডায়াবেটিস হতে পারে। কিন্তু মানে একটা ধারণা ভুল যে আমি মিষ্টি বেশি খেয়েছি বলে আমার ডায়াবেটিস হয়েছে, সেটা ঠিক না। জি, অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে শারীরিক কি কি সমস্যা দেখা দিতে পারে? আচ্ছা, যে কমপ্লিকেশন আমরা বলি, ডায়াবেটিস যদি মানে সময় থাকতে যদি নিয়ন্ত্রণ না করে, তার যে কমপ্লিকেশনগুলো হয় তার মধ্যে প্রথম থেকে যদি উপর থেকে আমরা চিন্তা করি, স্ট্রোক করতে পারে যে কোনো মানুষ, চোখের সমস্যা হতে পারে, সে হার্ট অ্যাটাক করতে পারে, তার পায়ের নার্ভের সমস্যা হতে, যেটা পা অবশ অবশ লাগছে। শরীরের বিভিন্ন জায়গায়, যেসব জায়গায় আমাদের শরীরের, সোজা কথা যে ব্লাড, কিডনিতে সমস্যা হতে পারে, মানে ব্লাড ভেসেল বা ছোট ছোট আমরা যদি সহজ ভাষায় বলি শিরা উপশিরা, আমাদের শরীরে যেখানে যেখানে যাবে সেখানে সেখানে যে সমস্যা তৈরি হবে। ডায়াবেটিস খুবই মরণঘাতী একটা রোগ, সেটা আসলে সাইলেন্টলি সবকিছুই করে। এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন তাহলে শিরা উপশিরায় ডায়াবেটিস কিভাবে খারাপি করে? আসলে বডিতে যে অতিরিক্ত গ্লুকোজটা থাকে, সেই গ্লুকোজগুলি আমাদের যে শিরা উপশিরা আছে, যে শিরা উপশিরার ভিতর যে রক্ত চলাচল হয়, সেটা একটা স্মুথ পথ দিয়ে যায়। কিন্তু গ্লুকোজ কি করে, এই স্মুথ পথটা রাফ করে দেয়। এই রাফ করলে ছোট ছোট যে ব্লাড ভেসেল আছে, মানে উপশিরাগুলি আছে, সেগুলোর ভিতরে ক্লট হয়ে যায়, ব্লাডগুলি ক্লট হয়ে যায়, রাফ হয়ে ভিতরে ছোট 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 দানার মতো ছোট ছোট জায়গাগুলি ব্লক হয়ে যায়। ব্লক হয়ে গেলে প্রথমেই যেটা হয়, কারণ সূক্ষ্ম ব্লাড ভেসেলগুলি দেখা যায় যে হার্টে বা ব্রেনে হয়, সাথে সাথে স্ট্রোক অথবা হার্ট অ্যাটাকের মতন বড় বড় ঝুঁকিগুলো হতে, কিংবা চোখটা নষ্ট হয়ে যায়, ছোট ছোট ব্লাড ভেসেল ব্লক হয়ে গেল, চোখটা ঝাপসা দেখে অথবা চোখটা নষ্ট হয়ে যেতে পারে, কিংবা কিডনিটা এফেক্ট করতে পারে। ডায়াবেটিস প্রতিরোধে নিয়মিত খাদ্যাভ্যাস এবং যে শরীরচর্চার বিষয়টি, এটি আসলে কিভাবে মানে যুক্ত থাকে?
আচ্ছা, প্রথমে আগে আসি শরীরচর্চা ব্যাপারটা। শরীরচর্চা আমরা প্রত্যেকটা ডায়াবেটিস রোগীদেরকে বলি যে আপনারা রেগুলার প্রতিদিন 20 থেকে 30 মিনিট, মানে সপ্তাহে 150 মিনিট হাঁটবেন। হ্যাঁ, না শুধু হাঁটা না, এটা রেগুলার এক্সারসাইজ, আপনার যে কোনো অ্যারোবিক এক্সারসাইজ আছে, যে কোনো কিছু আপনি করতে পারেন। সোজা কথা, এমনভাবে আপনাকে হাঁটতে হবে যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই যে পেশেন্ট আমার কাছে, বিশেষ করে মহিলারা এসে বলবে যে আপা আমি তো অনেক হাঁটি, হ্যাঁ আমার তো আলাদা করে এক্সারসাইজের দরকার নাই। কিভাবে হাঁটেন? উনি হচ্ছে সকালে সব রান্না টান্না ঘরের কাজ অনেক করার পরে বাচ্চাকে নিয়ে হেঁটে হেঁটে ইয়েতে যায়, স্কুলে দিয়ে আসে, আবার আসার পথে হেঁটে হেঁটে চলে আসে। কিন্তু এই হাঁটা আর এক্সারসাইজের মধ্যে অনেকটা পার্থক্য আছে। কেমন? আমরা যেই এক্সারসাইজের কথা বলি সেটা হচ্ছে একই স্পিডে আপনাকে হাঁটতে হবে। দেখেন আপনার রাস্তা দিয়ে হাঁটার সময় আপনি হাঁটার সময় আপনার সামনে একটা মানুষ পড়লো, আপনার স্পিডটা কমে গেল, কিংবা আপনার রাস্তা পার হতে হচ্ছে, আপনাকে স্পিড আর একটু কমাতে হবে। এই যে একবার স্পিড বাড়া একবার স্পিড কমা, হ্যাঁ, এটাতে কিন্তু আপনার পরিপূর্ণভাবে ক্যালোরিটা বার্ন হচ্ছে না। বাট আপনি যদি একটা মানে স্পেসিফিক একটা স্পিডে জোরে জোরে হাঁটেন, যেটা আমরা ধরেন যে বাসায় যে মেশিনটা থাকে, হ্যাঁ, যেটা হাঁটার মেশিন বলি আর কি, হ্যাঁ, সেটা যদি থাকে তাহলে ওটা কিন্তু একটা স্পিড লিমিট দিয়ে রাখে যে 5 ml পার, মানে কি বলে 5 ওটাকে, miles a হ্যাঁ day। হ্যাঁ, ওটা যে স্পিডে, ওই স্পিডে একটা স্পেসিফিক স্পিডে স্পেসিফিক টাইমিং এর মধ্যে করে দিয়ে রাখে, ও নিজে নিজে আপনাকে ওই স্পিড মেনটেন করে চালাবে। তো এই স্পিডটা মেনটেন করা খুব দরকার। এটা হচ্ছে আপনার এক্সারসাইজ। সো আপনাকে আলাদা করে এক্সারসাইজ আপনাকে কি হেল্প করবে ডায়াবেটিস আসলে, কি এক্সারসাইজ করে লাভ কি? এক্সারসাইজে কতগুলি জিনিস একেবারে কমে যায়। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে এক্সারসাইজ করলে যে ইনসুলিন রেজিস্ট্যান্ট থাকে শরীরে, সেই ইনসুলিন রেজিস্ট্যান্সটা কমতে থাকে। ইনসুলিন অর্থাৎ কাজ করতে শুরু করে, এক। দুই নম্বর কথা হচ্ছে আপনার ফ্যাট টিস্যু কমে যাবে, আপনার ওজন কমে যাবে, আপনার প্রেশার কমে যাবে, আপনার হৃদরোগের ঝুঁকি কমে যাবে, আপনার ডায়াবেটিস কমে যাবে। দেখেন শুধু এক এক্সারসাইজে আপনার কত কিছু কমে যাচ্ছে এবং আপনি একটা হেলদি লাইফ লিড করতে পারবেন। জি, আমরা আবার আসবো আলোচনায়। খুব সম্ভবত একজন দর্শক যুক্ত আছেন আমাদের সঙ্গে। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সজীব, আমি রংপুর থেকে বলছিলাম। জি বলুন। স্যার আমার কিছুদিন আগে 2 মাস আপনার বয়সটি কি উল্লেখ করবেন? আপনার বয়স? আমার বয়স 40 বছর। জি বলুন। আমার 2 মাস আগে ডায়াবেটিস ধরা পড়ছে। প্রথম খাবারের আগে আপনার 10 এবং খাবারের পরে হচ্ছে 17। অর্থাৎ ডায়াবেটিসটা আমি ওষুধ না খেয়ে কন্ট্রোলে নিয়েছি, কিন্তু এখন আমার সমস্যা হচ্ছে মানে কিছুক্ষণ পর পর ক্ষুধা লাগে। জি, আপনার এই ডায়াবেটিসটি শনাক্ত হয়েছে কতদিন আগে? 2 মাস। ডায়াবেটিস 2 মাস। আপনি কি কোনো ওষুধ খেয়েছেন এই জন্যে? আমাকে ঔষধ সাজেস্ট করেছিল, আমি ওষুধ খাইনি, কিন্তু আমি হাঁটাহাঁটি বিভিন্ন ইয়েগুলোর মধ্যে আমি ধন্যবাদ, আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। জি, যিনি প্রশ্ন করেছেন উনার মতো আসলে অনেকেরই সমস্যা। হ্যাঁ, অনেকেই ডায়াবেটিসের ওষুধ দেয়া হচ্ছে কিন্তু উনারা ডায়াবেটিসের ওষুধটি খাচ্ছেন না। তো এই যে যিনি প্রশ্ন করেছেন 40 বছর, উনার খাবারের পূর্বে থাকছে 10 এবং ভরা পেটে 17, এবং উনার প্রায় সময় ক্ষুধা লাগছে। উনাকে ডায়াবেটিসের ওষুধ দেওয়া হচ্ছে কিন্তু উনি খাচ্ছেন না। এখন আপনার কি পরামর্শ থাকবে? আচ্ছা, প্রথমে বলবো যে আপনার তো অনেক বেশি ডায়াবেটিস, ওনার তো অনেক বেশি ডায়াবেটিস, তো আপনাকে ওষুধ খেতেই হবে। আর ইদানিং মানুষ খুব ভুল ধারণা নিয়ে চলে যে ডায়াবেটিস হলে ওষুধ খেলে তো আমাকে সারা জীবনে খেতে হবে। দেখেন, ডায়াবেটিস যার হয় এটা সারা জীবনের রোগ, এটা আপনাকে ছেড়ে যাবে না। সো আপনি ভুল ধারণা নিয়ে থাকবেন না। এবং আমি মানে অতি দুঃখের সাথে বলবো যে আজকাল অনেক রকমের মিডিয়াতে অনেক রকমের মানুষ দেখি ভুল ধারণা ছড়াচ্ছে, এটা খেলে বা পাতা খেলে বা কি জি, জানি বিভিন্ন ধরনের বিভিন্ন প্রোপাগান্ডা ধরনের, চলছে। হ্যাঁ, ছড়াচ্ছে বিভিন্ন যেগুলো খেলে ধরনের ডায়াবেটিস গাছের পাতা একদম পাতা। চলে যাবে। জি, ডায়াবেটিস কখনো একদম চলে যায় না, ডায়াবেটিস আপনার থাকবে, কম বেশি হলে থাকবে। তো প্রথম কথা হচ্ছে না, ডায়াবেটিসটা অনেক বেশি, সো ওনাকে ওষুধ খেতে হবে, ডায়েট কন্ট্রোলে থাকতে হবে, এক্সারসাইজ করতে হবে। এর অল্টারনেট ওনার কোনো ওয়ে নাই, এক। আর এই যে ওনার যে বারবার ক্ষুধা লাগছে, ওনার কিছুক্ষণ দিন পরে দুর্বল লাগবে। ডায়াবেটিস যদি কন্ট্রোল না থাকে, একসময় ধরেন উনি যে ডায়াবেটিসটা 2 মাস আগে যেটা বললো,
আমাদের আমরা ডায়াবেটিস টেস্ট করি যে গত 3 মাসে গড়পড়তা একটা ডায়াবেটিস, যেটাকে আমরা HbA1c বলি, সেটা টেস্ট করি। এখন আমি যদি ওনার HbA1c-টা টেস্ট করি, দেখা যাবে যে ওটা অনেক বেশি, ধরেন 9.7% হয়ে আছে। 9.7% মানে ওনার ধরেন গড়পড়তা ওনার 14 থেকে 16-র মধ্যে ডায়াবেটিস আপ ডাউন করছে, তার মানে ডায়াবেটিস অনেক বেশি থাকছে। এবং গত 3 মাসেই যদি এই রেকর্ড হয়, তাহলে আরেকটু পিছাইলে যে আমরা যদি মনে করি যে আসলে ওনার তখনও ডায়াবেটিসের সেই সিমটমগুলি উনি বুঝতে পারেনি, তাহলে আরও যদি পিছাই আমি, তাহলে দেখা যাচ্ছে গত 6 মাস ধরে ওনার ডায়াবেটিস। এই 6 মাসে ওনার এই যে বডিতে অতিরিক্ত ব্লাড গ্লুকোজ, অনেক শিরা উপশিরা অলরেডি উনি নষ্ট করে ফেলছেন। সো আমি ওনাকে অ্যাডভাইস করব যে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন, আপনি ডায়েট কন্ট্রোল করেন, আপনি এক্সারসাইজ করবেন, এবং ডাক্তাররা যেই ওষুধ দিচ্ছে সেটা অবশ্যই আপনাকে খেতে হবে। বারবার বলছি, ডায়াবেটিস একটা মরণঘাতকই। সে নিজে কিছু করে না, বোঝা যাবে না, মানুষজন বলবে আর ডায়াবেটিস একটু বেশি আছে, আর ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, কিন্তু সে আস্তে আস্তে আপনার অন্য অঙ্গগুলি নষ্ট করে দিবে। এবং আপনার এই যে আজকে মনে করছেন ডায়াবেটিসের ওষুধটা অনেক দাম, আমি খাবো এত, কিন্তু কয়েকদিন পরে যে আপনার হার্ট অ্যাটাক হবে, তখন তো আপনার ইটা আরো বেড়ে যাবে, মানে আপনার ব্যয়টা আরো বেশি বাড়বে। কিংবা আপনি স্ট্রোক করে পড়ে থাকলেন, আপনি কর্মক্ষম একজন মানুষ, আপনার উপর পুরো ফ্যামিলি ডিপেন্ডেন্ট। 40 বছর বয়স, আমি আগে বলেছি 20 থেকে 40-এর কেন আমরা এই কর্মক্ষেত্র এবং ডায়াবেটিসের প্রতিবদ্ধ বিষয় আছে। এখন এরা যদি কর্মক্ষম না থাকে, এদের উপর পুরো ফ্যামিলিটা থাকে, এই ধরনের পেশেন্টগুলো যে স্ট্রোক করে পড়ে থাকে, তাহলে এই পুরো ফ্যামিলিটা কে দেখবে? এবং পুরো জাতির উপর একটা বার্ডেন হয়ে যায়। কিন্তু এই জন্যই আগে থেকে অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে। এবং আমি বারবার বলবো, প্লিজ আপনারা মানে অন্য বিভ্রান্ত কথায় বিভ্রান্ত হবেন না। জি, আমি আরেকটা জিনিস আমি একটু জানতে চাইবো আপনার কাছে, যে নিয়মিত রক্ত বা গ্লুকোজ পরীক্ষা এটি আসলে কখন কখন করা উচিত? তবে এই প্রশ্নে যাবার আগে একজন দর্শক সম্ভবত যুক্ত আছেন। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। জি, দর্শক শুনতে পাচ্ছেন? জি, ময়মনসিংহ সদর থেকে। জি, বয়স? বয়স হচ্ছে 45। জি, বলুন। 45 বয়স। জি, আপনার সমস্যা? এখন সমস্যা হলো আমার ডায়াবেটিস মুক্ত বেশ 5 বছর ধরে, কিন্তু এই খাবারের আগে 9-10, খাবারের পরে 15-16 হয়ে যায়। কিন্তু আমি তো নিয়মিত ওষুধ খেয়ে যাচ্ছি, কিন্তু ডায়াবেটিস তো আপ ডাউন করছে না। তারপরে আমার হাঁটুতে ক্ষয় সমস্যা দেখা দিচ্ছে, এবং ক্যালসিয়ামও নিয়মিত এবং নিউরোবি খাচ্ছি। অনেকেই বলে যে ক্যালসিয়াম নিয়মিত খাইলে নাকি অন্য সমস্যা হতে পারে, কিডনি। জি, আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে, পরামর্শ শুনুন। জি, ভদ্রলোক যিনি প্রশ্ন করেছেন, তিনি 45 বছর বয়স, ডায়াবেটিসে আক্রান্ত, খাবার আগে 10-11 থাকছে, খাবার পরে আবার 16-17। তো উনি ওষুধ খেয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে, উনার এখন একটু পায়েও সমস্যা হচ্ছে। তো উনার জন্য আসলে উনি যেটা বুঝাতে চেয়েছেন সম্ভবত, যে উনার ডায়াবেটিসটি নিয়ন্ত্রণে থাকছে না। তো উনার জন্য আসলে কি পরামর্শ থাকবে? আচ্ছা, এটার আর আপনার আগের কোশ্চেনটা আসলে একই হবে, যে আমরা কখন আসলে টেস্ট করাবো, কখন ফলো আপে যাবে পেশেন্ট, কখন ডাক্তারের কাছে পরামর্শ যাবে। হ্যাঁ, এই যে উনার ক্ষেত্রে সেটা দেখেন, উনি তার মানে উনার পর্যাপ্ত ওষুধটা হচ্ছে না খাবার। 2 নম্বর হচ্ছে উনার খাবার দাবারও কন্ট্রোলে নাই। তাহলে এখন প্রথম কথা যেটা, আমরা যে ডায়াবেটিস রোগী যখন আসে, তখন আমরা কিন্তু শুধুমাত্র তাদেরকে ওষুধ দেই না, তার মানে মেইন যে ওষুধ 50% কমে যাবে আপনার এক্সারসাইজ এবং ডায়েট কন্ট্রোলে, আর 50% কমবে ওষুধে। হ্যাঁ, এখন ধরেন উনি ওষুধ খাচ্ছে, 50% কমে যাচ্ছে। খাবার দাবারের আমি অনেক পেশেন্টকে জিজ্ঞেস করি যে আপনি খাবার দাবার কন্ট্রোল করেন? জি ম্যাডাম, খাবার দাবার কন্ট্রোল করি, অল্প একটু ভাত খাই। কিন্তু এই অল্প ভাত আপনার আর আমার অল্প ভাতটা কিন্তু এক না। অর্থাৎ অল্প ভাত বলে কিছু নাই, পরিমাণ মতন খেতে হবে। হ্যাঁ, আমরা ডায়াবেটিস রোগীদের যেভাবে খাদ্য তালিকা তৈরি করে দিই, যেমন একটা পেশেন্টের হাইট এবং ওয়েট দেখে আমরা তার ক্যালোরি মেনটেন করি, যে আপনাকে এতটুকু ক্যালোরি খেতে হবে, এবং সেই ক্যালোরির মধ্যে আর একটা ভাগ করে যে কতটা প্রোটিন খেতে হবে, কতটা কার্বোহাইড্রেট খেতে হবে, এবং কতটা ফ্যাট খেতে হবে। তার মধ্যে কার্বোহাইড্রেটের মধ্যে, যেহেতু কার্বোহাইড্রেটটা বেশি খাওয়া চলবে না, কার্বোহাইড্রেটের মধ্যে আমরা আবার ভাগ করি যে কী ধরনের কার্বোহাইড্রেট তার খেতে হবে। সে কার্বোহাইড্রেট যদি উনি একবারে বেশি পরিমাণ ভাত খেয়ে ফেলে, সেটা কিন্তু হবে না। আবার অতিরিক্ত ধরেন রুটি দিলাম 3টা, কিন্তু 3টার জায়গায় সেই রুটির পরিমাণও দেখা যাবে যে আপনার বাসার রুটির
আপনার থিননেস, পাতলাটা আমারটা এক না, কিংবা আমি রুটি খেতে বললাম, বাইরের থেকে নান রুটি অথবা তেলে ভাজা রুটি নিয়ে আসলো, সেগুলি কিন্তু একটু বেশ মোটা পরিমাণ হয়। তাহলে বুঝতে হবে যে আমাদের প্রত্যেকটা খাবারের আমরা কিন্তু মেপে মেপে দেই। সেই জন্য ওনার যে ডায়াবেটিসটা কন্ট্রোল হচ্ছে না, আমার মতে ওনার দুইটা জিনিস ভীষণ মেনটেন করা উচিত। একটা হচ্ছে খাদ্য তালিকা ডাক্তারের কাছ থেকে অথবা যে কোনো ডায়েটিশিয়ানের কাছ থেকে, অথবা আমি অ্যাডভাইস করব যে আমাদের দেশে এখনো বিভিন্ন জায়গায় জায়গায় ডায়াবেটিক হসপিটাল আছে এবং ডায়াবেটিক ডাক্তাররাও আপনাদের জন্য অনেক হেল্পফুল। তাদের কাছে যাবেন এবং সে আপনাকে আপনার হাইট এবং ওয়েটের ইয়েতে বিএমআই মেজার করে, এক্স্যাক্টলি বিএমআই মেজার করে তাকে আপনার কতটুকু ক্যালোরি আপনার শরীরে দরকার সেটা দিবে, সেটি সেই জেনে অনুযায়ী ওনাকে খেতে হবে। জি ধন্যবাদ। সম্ভবত আরো একজন দর্শক যুক্ত আছেন। সুপ্রদর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। আমার নাম আব্দুল সালেক। আমার ওয়াইফের সমস্যা, আমার ওয়াইফের বয়স হলো 42। সমস্যা হলো ওনার আজকে প্রায় 2 বছর যাবত ডায়াবেটিস, বুঝছেন? জি আমাদের সদর হবিগঞ্জ সদর ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসাধীন আছে। জি ওষুধ খাইতেছে এখন আজকে 2-3 দিন যাবত বা 1 সপ্তাহ যাবত। ওনার যে খাদ্যের রুচি নাই। এখন আমি কি করবো? আর ওনার খাওয়ার সমস্যা হইতেছে, এবারে মাথা ঘুরায়, অনেক সমস্যা। কি একটু ম্যাডামে বলতো কি কি পরামর্শ দিতেন তাহলে ভালো উপকৃত হইতাম। আপনি সংযুক্ত থাকুন, আপনি ম্যাডামের পরামর্শ শুনুন। জি, উনি যেটা বলছেন যে উনার স্ত্রী 42 বছর বয়স, 3 বছর ধরে ডায়াবেটিসের রোগী হিসেবে আছেন। বর্তমানে যেটা সমস্যা হচ্ছে, উনার বেশ রুচি কমে গেছে এবং উনি খাবার দাবার করতে পারছেন না, প্রায় সময় মাথা ঘুরায়। তো উনি বলছেন যে আসলে কি করণীয় এই ক্ষেত্রে। উনি বোধহয় একটু পায়ের সমস্যার কথা পায়ের বলেছেন। সমস্যার কথা বলেছেন। হ্যাঁ, জি দেখেন 43 ইয়ার্স লেডি, তার 3 বছর ধরে ডায়াবেটিস। তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে কিনা আমরা জানি না। যদি অনিয়ন্ত্রিত থাকে তাহলে এই যে পায়ের সমস্যা, মাথা ঘোরাচ্ছে, তার মানে ওনার নার্ভে ডায়াবেটিসটা আমরা বলি যে নিউরোপ্যাথি যেটা, সেটা হয়েছে কিনা। এখন ওনার পায়ে, ধরেন হাতে পায়ে, আমি তো পুরো হিস্ট্রিটা জানলাম না, এরকম যদি হয় যে ওনার হাতে পায়ে খুব জ্বালা পোড়া করছে, তাহলে বোঝা যাবে যার নার্ভে ডায়াবেটিস ধরে গেছে, মানে একটা সিম্পল কথা আর কি, যেটাকে আমরা নিউরোপ্যাথি বলে। তো সেই ক্ষেত্রে মানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে নার্ভের ওষুধ আমরা কিছু দেই, সেটা তাকে খেতে হবে। তার ভার্টাইগো হচ্ছে বলেছে, মাথা ঘুরাচ্ছে। এখন এই ভার্টাইগোর ক্ষেত্রে নানান ধরনের হতে পারে, যেটা তার এই বয়সে অনেক সময়, যেমন ধরুন আমাদের ঘাড়ের যে সার্ভাইকাল রিবগুলি অনেক সময় হয়ে যায়, ক্ষয়ে যায়, হ্যাঁ, তখন আবার নার্ভে চাপ পড়ে, সেটার জন্য ভার্টাইগো হতে পারে। অথবা তার কানের কোনো সমস্যা থাকতে পারে, সেটার জন্য তার ভার্টাইগো হতে পারে। যদি ভার্টাইগো স্পেসিফিকভাবে আমরা দেখতে পারি, তখন আমরা বুঝতে পারবো যে কি ধরনের, মানে মাথা ঘোরানোটা কি ধরনের মাথা ঘোরানো। হ্যাঁ, কিন্তু আমি ওই ডায়াবেটিসটা টেস্ট করতে বলবো ওনাকে, এবং সাথে ওনার ওই ডায়াবেটিক ডাক্তারের কাছে যেতে হবে যে নার্ভে কোনো ওনার সমস্যা হচ্ছে কিনা, সেটার জন্য স্পেসিফিক ওষুধ খেতে হবে ওনাকে। জি ধন্যবাদ। আপনার কাছে জানতে চেয়েছিলাম যে মানে কতদিন পর পর প্রস্রাব পরীক্ষার বিষয়টি। হ্যাঁ, টেস্টের ক্ষেত্রে আমরা বলি যে প্রথমে সাপোজ আপনি একটা পেশেন্ট ফার্স্ট আসলো, তার ডায়াবেটিস প্রথমে ধরা পড়ার পরে তখন আমরা ধরেন ডায়েট কন্ট্রোল এক্সারসাইজ দিলাম, তারপরে তাকে আমরা 1 মাস পরে আসতে বলি যে আসেন আপনি দেখি ডায়াবেটিস, তখন টেস্ট করে যে কত পরিমাণ আছে। আমরা কিন্তু ডায়াবেটিস যখন হয়ে যায় একটা পেশেন্টের, এই জিনিসটা একটু মনে রাখতে হবে, যাদের আমরা ডায়াবেটিস। শুনবো একজন দর্শক সম্ভবত অনেকক্ষণ লাইনে আছেন। জি, সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। ওয়ালাইকুম সালাম। বয়স হচ্ছে 40। আমি আর খালি পেটে আপনার 17 এবং ভরা পেটে 7। এখন আমার খাওয়ার যে শিডিউলটা, আমি কি 3 বেলায় ভাত খাবো নাকি এখানে আমার কিছু চেঞ্জ নিয়ে আসতে হবে? এবং ডায়াবেটিসের জন্য আমাকে শুধু একটি মাত্র প্রিফার করছে একটা ওষুধ দুপুরে, এই ওষুধটা আমি রেগুলার খাচ্ছি। যে ওষুধটির নাম কি বলতে পারবেন? জি বলতে পারবো। এটা হচ্ছে কত 500। কত মিলিগ্রাম? কত মিলিগ্রাম? 500। 500। জি। আর আমি এটা 1 মাস আগে টেস্ট করছি। এর আগে কি আমার জানা যাবে যে এর আগে আমার ডায়াবেটিস ছিল কিনা? এটা আমি জানতাম না। যেটা গড়ের কথা বললো ম্যাডাম, একটা গড়ের কথা বললো না, 3 মাস পর একটা গড় হয়। জি সেই আমরা জানতে পারবো প্রিভিয়াস যে আমার জি আপনার সেই পরীক্ষাটির নাম HbA1c। এই পরীক্ষাটি সাধারণত এভারেজ ব্লাড গ্লুকোজের মাত্রা নির্দেশ করে, HbA1c। জি এই পরীক্ষাটা। আর আমার শিডিউলটা, খাওয়ার শিডিউলটা, আমি কি ভাত 3 বেলায় খেতে পারবো? আর আমার কি এই গোস্ত খাওয়া যাবে, যেরকম গরুর গোস্ত, ছাগলের গোস্ত, ধরনের গোস্তগুলো খাওয়া যাবে?
এই জিনিসটা ঠিক আছে, আপনি যুক্ত থাকুন, ম্যাডামের পরামর্শ শুনুন। জি, ভদ্রলোক যিনি প্রশ্ন করেছেন, ওনার 40 বছর বয়স, ওনার ক্ষেত্রে একটা ব্যতিক্রম, ওনার খালি পেটে 17 থাকছে কিন্তু ভরা পেটে 7। ওনার এই জিনিসটির কারণে সাধারণত উনি সমস্যা হচ্ছে, এবং উনি যে ঔষধ খাচ্ছেন নাম বলেছেন আপনাকে, এবং এখন আসলে ওনার জন্য কি পরামর্শ থাকবে? আচ্ছা, প্রথমে আমি আগে, উনি তো এটা বললেন এবং না। উনি ভাত খেতে খুব আগ্রহী, হ্যাঁ, মাংস খেতে আগ্রহী, সেটাই। তো এই ক্ষেত্রে ওনার জন্য আসলে কি খাদ্য উপদেশটা পরামর্শটা হবে কি হবে? আসলে? হ্যাঁ, এটা আসলে আমাদের দেশের জন্য, আমরা তো একটু ভাত পছন্দ করি খেতে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি উনাকে 1 নম্বর, আচ্ছা উনার প্রথমে আগে আমি বলি যে উনার যে টেস্টের রিপোর্টগুলো বলেছে, খালি পেটে 17 এবং ভরা পেটে 7, তাই না? পুরোটা জি। উল্টো টাইপের, তাই না? জি। এখন উনার এই রিপোর্টগুলি কি উনার মেশিনের, মানে যে গ্লুকোমিটার মেশিন বাসার টেস্ট কিনা? এখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, দেখেন আমরা তো সবাই মোবাইল ইউজ করি, তাই না? মোবাইল যখন নতুন কিনি তখন কিন্তু সেটা মানে ধরেন 2 দিন ধরেও চার্জ থাকে, তাই না? চার্জ না দিলেও কিন্তু আস্তে আস্তে চার্জ কমে যায়, কিন্তু আমরা কথা কিন্তু বলতে পারি, জি, জি, কথা কিন্তু চলে বা চার্জ। হ্যাঁ। এই গ্লুকোমিটার মেশিনটার এই ব্যাটারিগুলি খুব সেনসিটিভ। হ্যাঁ, অনেক সময় এই ব্যাটারি একটু ডাউন হয়ে গেলে অর্থাৎ এই সে ব্যাটারি রিপোর্ট রিডিং দেয়। এ ভুল, রিডিং এর এক্স্যাক্টলি, কারণে ভুল রিপোর্ট আসতে দিবে, পারে। জি। রিপোর্ট দিবে, বাট এটা ভুলভাল রিপোর্ট হতে পারে। তো আমরা অ্যাডভাইস করি সব পেশেন্টকে, যাদের গ্লুকোমিটার মেশিন অবশ্যই থাকতে হবে বাসায় একজন ডায়াবেটিক পেশেন্টের। গ্লুকোমিটার মেশিনটা আপনি ল্যাবে যেয়ে আগে টেস্ট করবেন। কিভাবে টেস্ট করবেন? আপনি ল্যাবে খালি পেটে যখন যাবেন, গ্লুকোমিটার মেশিনটা সাথে করে নিয়ে যাবেন। নিয়ে যেয়ে ওরা যখন মানে ফার্স্টিংটা খালি পেটে আপনার ব্লাডটা নিবে, আপনি ওখানে বসে আপনার গ্লুকোমিটার মেশিনে আপনি টেস্ট করবেন, করে আপনারটা লিখে রাখবেন। আবার টুয়ার্ডস আপনার 2 ঘন্টা পরে, নাস্তা করার 2 ঘন্টা পরে ওরা যখন আবার ব্লাড নিবে, আপনি আপনার গ্লুকোমিটার মেশিনে আবার টেস্ট করে লিখে রাখবেন। এরপরে 2টা রিপোর্ট কম্পেয়ার করবেন যে আপনার মেশিন ঠিক আছে কিনা। যদি মেশিন ঠিক থাকে তাহলে আগামী 6 মাস আপনি মেশিনের উপর ডিপেন্ডেন্ট থাকতে পারেন। এরপরে হয়তো আপনি আবার 6 মাস পরে আবার দেখবেন যে গ্লুকোমিটার মেশিনটা ব্যাটারি ঠিক আছে কিনা। যদি আপ ডাউন হয় তখন আবার। আর একটা কথা বলে রাখি যে গ্লুকোমিটার মেশিনে আমরা সাধারণত যে ল্যাবের টেস্ট থেকে 1 থেকে 1.5 যদি আপ ডাউন করে সেটাকে আমরা নর্মাল ধরি, কিন্তু জি। তার বেশি হয়ে গেলে 2 থেকে 3 এরকম যদি বেশি আপ ডাউন করে তখন আমরা বলবো যে আপনার মেশিনের সমস্যা আছে। জি, জি। জি, ধন্যবাদ। সম্ভবত আরেকজন দর্শক যুক্ত আছেন আমাদের সঙ্গে। সুপ্রিয় দর্শক, আপনার নাম, বয়স এবং সমস্যার কথা আমাদেরকে জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। জয়পুরহাট থেকে বলছি। জি, আমার স্ত্রী জি, বয়স? আজ বেশ কিছুদিন থেকে ডায়াবেটিসে ভুগতেছে, কিন্তু ডায়াবেটিস কমে আসছে, তো ওষুধগুলি চলছে, কিন্তু সবচেয়ে বড় সমস্যা এই কানের খালি ধক ধক শব্দ, ঝিঝি ঝিঝি পোকা যেমন করে সেই শব্দটা। বহু ডাক্তার কবিরাজ দেখালাম, কোনো কিছু হচ্ছে না। বগুড়া এবং রাজশাহী জয়পুরহাটে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, নিঃশ্বাস নিতে পারতেছে না, নাক এবং কান দিয়ে কোনো নিঃশ্বাস বাড়াচ্ছে না। এর কি সমস্যা আছে, সমাধান আছে, একটু দয়া করে বলবেন। জি, আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। কানের ধকধক এবং ঝিঝি পোকার শব্দ। কানে। জি, আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। জি, ভদ্রলোক যিনি প্রশ্ন করেছেন, ওনার স্ত্রীর সমস্যা, আচ্ছা। দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত। বর্তমানে যে সমস্যাটি হচ্ছে, কানের মধ্যে ধক ধক শব্দ এবং ঝিঝি পোকার মতো আওয়াজ। ডায়াবেটিসের কারণে কি এই ধরনের কোনো সমস্যা হতে পারে কিনা? এটা যেমন ধরেন আমরা সাধারণত বলি যে কানের এনভায়রনমেন্ট একটা আছে, কারণ কানে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যদি হয়ে যায় বা কানের প্রেশারটা যদি বেড়ে যায়, অনেক সময় এই ধরনের শব্দ শোনা যেতে পারে। অথবা নার্ভে যদি কোনো সমস্যা হয়। এখন আমি তো বলেছি ডায়াবেটিক তো সব জায়গায় খারাপ কিছু করতে হবে না। ওনার যদি নার্ভটা, কানের ভিতরে যে নার্ভগুলির সাপ্লাই আছে কিংবা ব্লাড ভেসেলগুলি যেখানে যাচ্ছে সেই জায়গায় যদি কোনো সমস্যা করে ডায়াবেটিসের কারণে হয়ে থাকে বা ব্লক হয়ে থাকবে, নার্ভটা নষ্ট হয়ে থাকে, তাহলে এই ধরনের ভার্টিগো হতে পারে, কানে আওয়াজ হতে পারে। তবে কানের যে আওয়াজের কথা অনেক বলেন, অনেক সময় আমরা খুব স্ট্রেসফুল কন্ডিশন, রাতে যদি ঘুম ঠিকঠাক মতো না হয় তাহলেও কিন্তু নর্মাল এটা কারণে হতে পারে। এছাড়া আমি ওনাকে অ্যাডভাইস করব ইএনটি, নাক কান গলা ডাক্তার দেখাতে এবং একজন নিউরোমেডিসিনের সাথে পরামর্শ করতে। জি, আচ্ছা, ধন্যবাদ। আমি আগের ওনার একটু যে উনি ভাত আর গরু মাংস খেতে গরুর পারবে মাংসের কিনা কথা বলছিলেন, সেটার জি। কথা একটু বলে নেই। সেটা হচ্ছে ডায়াবেটিস রোগীদের একটা জিনিসই টোটালি বাদ,
সেটা হচ্ছে আমরা অনেক সময় ডায়াবেটিস হলে মনে করি আমার খাবার দাবার মনে হয় জীবন থেকে চলে গেল, ব্যাপারটা কিন্তু তা না। হ্যাঁ, সব খাবারই খেতে পারবে, তবে একটা বাদ যেটা চিনি জাতীয় মিষ্টি জাতীয় খাবার টোটালি বন্ধ। যেহেতু ওনার শরীরে ডায়াবেটিস রোগীর চিনি শরীরে বেশি থাকে, সো একটা খাবারই মানে খাবার তালিকা থেকে বাদ দিতে হবে, বাকি সব খাবার খেতে হবে পারবে, তবে পরিমিত। আপনি গরুর মাংস অবশ্যই খেতে পারবেন, তবে পুরো এক বাটি না। আপনার জন্য বরাদ্দকৃত ধরেন আপনার হাইট ওয়েট কত আছে আমি জানি না, ধরেন 2 টুকরা অথবা 3 টুকরা, টুকরাটার হিসাবও আমরা বলে দিব যে অনেক বড় টুকরা নিয়ে আপনি বসলেন এটা আমার 2 টুকরা, সেটা হলেও হবে না। সো পরিমাণ মতো আপনি সব কিছুই খেতে পারবেন পরিমাণ মতন, ভাতটা আপনি খেতে পারবেন পরিমাণ মতন। ভাত যদি আপনি আপনার ইয়ের তুলনায় বেশি খান সেটা আবার হবে না। এই ক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাইবো, যেহেতু আমরা ভাতের উপর অত্যন্ত ডিপেন্ডেন্ট এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক রোগীকে পরামর্শ দেওয়া হয় যে ভাত কমিয়ে হ্যাঁ বা রুটি খাওয়ার জন্য, এক্স্যাক্টলি। তো বলা হয়, তো তখন রোগীই প্রশ্ন করছেন যে রুটিটা কি ভাত খাওয়ার আগে খাবো না পরে? তো এই কারণে আমি একটু জানতে চাচ্ছি আসলে কতটুকু ভাত, এটা কিভাবে মেজার করা যায়? সবচেয়ে বড় কথা হচ্ছে মেজারিং জিনিসটার থেকে আমি তার আগে একটা কথা বলি, যে আমার কাছে সবাই এসে বলে যে ম্যাডাম ভাতটা কন্ট্রোল করতে পারছি না। আপনি বলছেন আমি সকালে রুটি খাই, রাত্রে রুটি খাচ্ছি, কিন্তু দুপুরের ভাতটা আমাকে খেতেই হবে। হ্যাঁ, এখন দেখেন আমি যদি আপনাকে আজকে বলি যে এরশাদ ভাই আপনাকে 3 কাপের বেশি আপনি ভাত খেতে পারবেন না। হ্যাঁ, 3 কাপ হচ্ছে আমরা 30 গ্রাম একটা কাপের মেজার বলি, 30 গ্রাম। এটা সাধারণত আমি যদি একটু মানে রাফলি মেজার আপনাকে বলি, যে আমরা যে ইগলু আইসক্রিমের কাপটা, যে প্লাস্টিকের কাপটাকে আমরা ছোটকালে খেতাম যে কাপটা, সেটার পুরো ভাত যদি আপনি নেন তাহলে মোটামুটি 30 গ্রামের কাছাকাছি, 25 থেকে 30 গ্রাম যায়। তো ওই কাপের হিসাবে ধরলাম 30 গ্রাম 1 কাপ ভাত। এখন আমি আপনাকে যদি বলি যে আজকে আপনি কালকে থেকে 30 গ্রাম 3 কাপের বেশি ভাত খেতে পারবেন না, এটা কিন্তু আপনার আমার কারোর পক্ষে সম্ভব না। তাহলে আমার একটা নিজস্ব টেকনিক আছে, যেই টেকনিকে আমি পেশেন্টদেরকে বলি যে আপনি আজকে বাসায় যেয়ে ওই কাপ মেপে মেপে ভাত খাবেন, যে আসলে আপনি কয় কাপ ভাত খান। আপনি যদি ওই কাপের 10 কাপ ভাত খান, আজকে আপনি 10 কাপই ভাত খান, কোনো অসুবিধা নেই। পরের দিন আপনার সেটা 9.5 কাপ হবে, আপনার সবজির পরিমাণ বাড়বে। এর পরের দিন সেটা 9 কাপ হবে। এভাবে ধীরে ধীরে আপনার 1 মাসের মাথায় আপনার টার্গেটে পৌঁছতে হবে 3 কাপ। এদিকে সবজির পরিমাণ বাড়বে, সালাদের পরিমাণ বাড়বে। এটা কিন্তু আসলে একটা টেকনিক, এবং আমি দেখেছি অনেক রোগী বলে যে জি ম্যাডাম আমি এখন খেতে পারি। জি, বেশ ভালো পরামর্শ। তবে আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি, যেহেতু সময়ের জন্য নির্ধারিত সময় শেষ। তো আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আর দর্শকের জন্য আমার একটাই উপদেশ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ডায়াবেটিস সমস্যা প্রতিকার নিয়ে কথা বলছিলাম ডাক্তার শেখ শিরিন আফরোজ, সহযোগী অধ্যাপক, মেরিন সিটি মেডিকেল কলেজ। সুপ্রিয় দর্শক, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন, ডায়াবেটিস নিয়ে সচেতন থাকুন, এই কামনায় আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।